আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের কেমিস্ট্রি প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি কেমিস্ট্রিতে ভালো করতে হলে তোমাদের কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে কয়েকটি অধ্যায় দক্ষতা অর্জন করা আবশ্যক। তৃতীয় অধ্যায় ঠিকমতো না বুঝে পরের অধ্যায়গুলো ঠিকমতো বুঝে ওঠা আসলে সম্ভব নয়। বিষয়টা মাথায় রেখে তোমাদের কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে এবং নিয়মিত বিরতিতে কেমিস্ট্রি বইয়ের সকল অধ্যায়ের ক্লাসসমূহ আপলোড করবো ইনশাআল্লাহ। শুধু বেসিক তৈরির জন্য অধ্যায়টা পড়তে হবে এমনটাও নয়, বরং এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষাতে নিয়মিত সৃজনশীল প্রশ্ন এসে থাকে। আমরা যদি চিন্তা করি আমাদের চারপাশে যে সকল বস্তু আছে যেমন মাটি, পানি, বাতাস ইত্যাদি, এগুলো কি দিয়ে তৈরি, তাহলে এর উত্তরে বলা যেতে পারে অণু। যদিও অণু অবিভাজ্য নয়, অর্থাৎ অণুকে ভেঙে ক্ষুদ্রতর অংশে ভাগ করা সম্ভব, যাকে পরমাণু বলা হয়। পরমাণুকে ভাঙা যায়, সেক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদিও অবিভাজ্য নয়। যাই হোক, আমরা প্রথমে জেনে নিতে চাই আমাদের চারপাশে যে সকল বস্তু আছে সে সম্পর্কে। তো আমাদের বস্তু জগতে যে সকল পদার্থ থাকে সেগুলো মূলত হয় মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ। তো আজকের ক্লাসে মূলত আমরা প্রথমত মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে জানবো। এরপর জানবো অণু, পরমাণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর গঠন এবং পরমাণুর যে মৌলিক কণিকা তিনটা আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের চার্জ এবং ভর সম্পর্কে। তো আমরা যদি আমাদের বস্তু জগৎ সম্পর্কে কথা বলতে চাই তাহলে আমাদের বস্তু জগতে সাধারণত দুই রকম পদার্থ থাকে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ মানে হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের অস্তিত্ব খুঁজে পাই না, সে সকল পদার্থকে মৌলিক পদার্থ বলা হয়। আমি যদি সংজ্ঞার মাধ্যমে দেখি তাহলে দেখো, ওকে, তাহলে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন আমরা যদি এখানে উদাহরণ দিই, লোহা, তামা, রূপা ইত্যাদি। আমরা যদি কোনো লোহার খণ্ড বা তামার খণ্ড অথবা রূপার খণ্ড হাতে নিয়ে সেটাকে যদি অনেক ক্ষুদ্র অংশে বিভক্ত করি, তাহলে তার মধ্যে আমরা লোহা, তামা বা রূপা ছাড়া অন্য কোনো পদার্থের অস্তিত্ব খুঁজে পাবো না। অর্থাৎ এ সকল পদার্থ হচ্ছে মৌলিক পদার্থ। ওকে, এরপর যদি আমরা যৌগিক পদার্থের কথা বলতে চাই তাহলে বলতে হবে, তোমরা এতক্ষণ হয়তো বুঝতেই পারছো যে মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা যেহেতু বলেছিলাম যে সকল পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাহলে এই ক্ষেত্রে ঠিক এটা উল্টা হবে। যে সকল পদার্থকে ভাঙলে আমরা একাধিক মৌলিক পদার্থ পাবো তাকে বলা হবে যৌগিক পদার্থ। যদি আমরা লিখে দেখাই তাহলে এরকম হবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সকল পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন H2O অর্থাৎ পানি, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ। এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। তো এক্ষেত্রে খেয়াল করো, যদি আমরা পানিকে ভাঙি তাহলে এখানে দুই অণু হাইড্রোজেন এবং দুইটি হাইড্রোজেনের দুইটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু পাচ্ছি। অপরদিকে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে বা খাবার লবণকে ভাঙলে আমরা একটা সোডিয়ামের পরমাণু এবং একটা ক্লোরিনের পরমাণু পাই। এবারে আমরা আলোচনা করব পরমাণু এবং অণু সম্পর্কে। পরমাণু যদি সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে হবে যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক যার মধ্যে ওই পদার্থের সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। অর্থাৎ যার চেয়ে ছোট অংশে ভাঙলে ওই পদার্থের মৌলিক বৈশিষ্ট্যগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, এই অবস্থাকে বলা হচ্ছে পরমাণু। যদি সংজ্ঞার মাধ্যমে দেখি তাহলে বলতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম অংশের মধ্যে ওই মৌলের সবগুলো বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে তাকে পরমাণু বলে।
এখানে ক্ষুদ্রতম শব্দটা আমাদের একটু ভালো মতো খেয়াল করতে হবে। ক্ষুদ্রতম মানে হচ্ছে সবচেয়ে ছোট অংশ, অর্থাৎ এর চেয়ে ছোট ভাবে করে যদি আমরা এই জিনিসটাকে ভাঙি তাহলে তার মধ্যে আর ওই মৌলের সবগুলো বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে না। যদি আমরা উদাহরণ হিসেবে বলি তাহলে বলতে পারি, তোমরা সবাই মোটামুটি মৌলিক পদার্থ সম্পর্কে আইডিয়া রাখো। তো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এই টাইপের মৌলের নাম তোমরা সবাই শুনেই থাকবা। তো এই ধরনের যে মৌলগুলোর নাম আমরা জেনে আসছি, পর্যায় সারণীতে দেখে আসছি, সেগুলো হচ্ছে মূলত মৌলিক পদার্থ। এবারে যদি আমরা অণু সম্পর্কে বলতে চাই তাহলে বলতে হবে দুই বা ততোধিক পরমাণু যদি একসঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত অবস্থায় থাকে তাহলে তাকে বলা হবে অণু। আমরা যদি লিখি তাহলে তো এখানে দেখা যাচ্ছে দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলা হয়। যেমন আমরা বলতে পারি O2 অক্সিজেনের একটি অণু, সোডিয়াম ক্লোরাইড পানি H2O ইত্যাদি। তাহলে এইখানে কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে অক্সিজেনের দুইটা পরমাণু পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে একটা অণু তৈরি করছে। এখানে একটি সোডিয়াম এবং একটি ক্লোরিন একসাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। অপরদিকে এখানে এই দুইটি হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা পানির অণু তৈরি করছে। তার মানে দুইটা একই ধরনের পরমাণু, একই পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু একটা অণু তৈরি করতে পারে, আবার দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু পরস্পরের সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কিন্তু অণু তৈরি করতে পারে। তো এই ধরনের আমরা দুই রকম অণু দেখতে পাচ্ছি এখানে। তাহলে এই হচ্ছে আমাদের পরমাণু এবং অণু সম্পর্কিত মোটামুটি আলোচনা। এবারে আমরা মৌলের প্রতীক এবং সংকেত সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে যদি আমরা প্রতীক সম্পর্কে বলি তাহলে বলতে হবে যে সকল চিহ্ন দ্বারা রাসায়নিক মৌলগুলোকে চিহ্নিত করা হয় সেগুলোকে বলা হচ্ছে প্রতীক। যদি আমরা সংজ্ঞার মাধ্যমে লিখি তাহলে বলতে হয়, ওকে, দেখতে পাচ্ছি যে সকল চিহ্ন দ্বারা মৌলসমূহকে চিহ্নিত করা হয় তাকে প্রতীক বলা হয়। তো এই প্রতীকের ক্ষেত্রে নরমালি আমরা মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের প্রথম অক্ষর অথবা একাধিক অক্ষর মিলে আমরা চিহ্নিত করে থাকি। যেমন যদি আমরা বলি সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি লিখি এখানে সোডিয়াম, যেমন সোডিয়াম, সোডিয়ামকে আমরা Na দ্বারা চিহ্নিত করে থাকি। সোডিয়ামকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু স্পেলিংটা হচ্ছে SODIUM। এইখানে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে Na নামক কোনো লেটার কিন্তু আমাদের এখানে নাই। তারপর আমরা Na দ্বারা চিহ্নিত করছি কারণ সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। এখান থেকে প্রথম দুইটা লেটার Na নিয়ে সোডিয়ামকে নামকরণ করা হয়েছে। এরপর যদি আমরা দেখি অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমরা O দ্বারা অক্সিজেনকে চিহ্নিত করি। তো অক্সিজেনের ইংরেজি বানানটা হচ্ছে OXYGEN। এই ক্ষেত্রে আমরা ইংরেজি নামের প্রথম অক্ষরটা নিয়ে আমরা অক্সিজেনকে চিহ্নিত করছি। এছাড়া আরো নানা রকম চিহ্ন দ্বারা একটা মৌলকে নির্দেশ করা হতে পারে, যেমন কার্বনকে C দ্বারা, এরপর হচ্ছে পটাশিয়ামকে K দ্বারা, ইত্যাদি ভাবে আমরা মৌলের প্রতীক নির্ধারণ করে থাকি। সংকেতের কথা বলতে গেলে বলতে হয় অণুতে বিদ্যমান পরমাণু সমূহের চিহ্ন এবং পরমাণুর সংখ্যা নির্দেশ করা হয় যে চিহ্ন দ্বারা, সেগুলোকে বলা হচ্ছে হলো সংকেত। আমি যদি লিখি তাহলে বলতে হয় অণুতে বিদ্যমান, তাহলে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রতীক ও সংখ্যা নির্দেশ করতে, মানে পরমাণু সমূহেরই সংখ্যা অবশ্যই, যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে প্রতীক বলা হয়। সেক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম ক্লোরাইড অথবা পানির অণু। এখান থেকে দেখো যে এখানে এই যে সংকেতটা আমরা লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাগনেসিয়ামের একটি পরমাণু এবং ক্লোরিনের দুইটি পরমাণু মিলে একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু তৈরি করছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের প্রতীক ব্যবহার করেছি এবং
এর পরমাণু সংখ্যা যে কয়টা করে আছে, যেমন এখানে ম্যাগনেসিয়াম একটি এবং ক্লোরিন দুইটি পরমাণু আছে, সেটা কিন্তু নির্দেশ করা আছে। এছাড়া যদি আমরা পানির অণুর দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের দুইটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু দ্বারা নির্দেশ করা হচ্ছে পানির অণু। তো এখানেও আমরা হাইড্রোজেনের প্রতীক এবং অক্সিজেনের প্রতীকের সাথে সাথে পরমাণু সংখ্যাগুলোও নির্দেশ করা হয়েছে। তো মৌলের প্রতীক এবং সংকেত সম্পর্কে জানার পর আমরা এখন পরমাণুর গঠন সম্পর্কে জানার চেষ্টা করব। পরমাণুর গঠন বলতে একটা পরমাণুকে ভাঙলে কি কি ধরনের জিনিস আমরা পেতে পারবো, সেই জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তো আমরা যদি একটা পরমাণুকে এখানে আঁকার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর নিউক্লিয়াস। একটা পরমাণুকে ভাঙলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং তার বাইরে চারিদিকে থাকে হচ্ছে শক্তি স্তর। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং বাইরের শক্তি স্তরগুলোতে আমরা সাধারণত ইলেকট্রন পেয়ে থাকি। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, এবং বাইরের এগুলোকে যদি আমরা শক্তি স্তর কল্পনা করি, তাহলে এই শক্তি স্তরগুলোতে এভাবে ইলেকট্রন বিচরণ করে, এগুলোকে আমরা ই দ্বারা চিহ্নিত করতে পারি। এভাবে আবার আরো বাইরের শক্তি স্তরে যদি আমরা আসি, এভাবে আমরা ইলেকট্রনগুলোকে দেখাতে পারি। তবে নিউক্লিয়াসের মধ্যে আছে নিউট্রন এবং প্রোটন, এবং বাইরে আছে হচ্ছে ইলেকট্রন এবং শুধু ইলেকট্রন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা পরমাণুকে ভাঙলে আমরা তিনটা মৌলিক কণিকা পাচ্ছি, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন এবং একটা হচ্ছে ইলেকট্রন। এখন আমরা এই তিনটার পরিচয় একটু ভালো মতো জানার চেষ্টা করব, তাহলে আমাদের পরমাণু গঠন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা যে নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাইছিলাম প্রোটন এবং নিউট্রন, এদের ক্ষেত্রে আমরা চার্জ সম্পর্কে জানতে হবে এবং এদের ভর কিরূপ হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো পরমাণু নিউক্লিয়াসকে যখন আমরা ভাঙবো, তার মধ্যে আমরা যখন নিউট্রন এবং প্রোটন নামক দুইটা মৌলিক কণিকা পাবো, তাদের ক্ষেত্রে প্রোটনের চার্জ হয় ধনাত্মক। আমরা যদি এখানে লিখি প্রোটন, চার্জ ভিত্তিক ভাবে যদি আমরা দেখি, তার প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। অপরদিকে নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রন এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, এবং বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করছে, এই ইলেকট্রনগুলোর চার্জ হয় ঋণাত্মক, ইলেকট্রন হয় ঋণাত্মক। ওকে, তো আমরা জানতে পারলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামক যে তিনটি মৌলিক কণিকা আছে, এদের চার্জ কি ধরনের হয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে নিউট্রনটা চার্জ নিরপেক্ষ, তাহলে চার্জ নিয়ে কথা বলতে গেলে নিউট্রন নিয়ে আলোচনার কোনো দরকার নাই। এক্ষেত্রে আমরা প্রোটন এবং ইলেকট্রন নিয়ে আলোচনা করলে আমাদের কাজ শেষ। তো আমরা যেহেতু জানতে পারলাম যে প্রোটন হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক, তো ধনাত্মক হলে তার চার্জ আসলে কত, প্লাস কত, আবার ঋণাত্মক হলে ইলেকট্রনের চার্জ আসলে মাইনাস কত, সেই জিনিসটা আমরা একটু দেখি। তো এই ক্ষেত্রে প্রোটনের চার্জ হচ্ছে, প্রোটন এটা চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। অপরদিকে ইলেকট্রনের চার্জ এটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো আমরা প্রোটন এবং ইলেকট্রনের চার্জ দেখতে পাচ্ছি সমান এবং একে অপরের বিপরীত। এবং নিউট্রনের যেহেতু চার্জ নাই, তার মানে নিউট্রনের চার্জ আমরা যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 0। তো এটা প্রয়োজন নাই, যেহেতু চার্জ নাই আলোচনা করারই দরকার নাই। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, প্রোটনের চার্জ হচ্ছে +1.6 10⁻⁻19 কুলম্ব এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ পরস্পর সমান এবং বিপরীত চার্জ। তো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো পদার্থের মধ্যে নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, বাইরের শক্তি স্তরে ঠিক সেই কয়টা ইলেকট্রনই থাকে। যদি তার এই পদার্থটা একটা পরমাণু হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি আয়ন হয়, সেই ক্ষেত্রে কাহিনী আলাদা, আমরা অন্য অধ্যায়ে গেলে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো। তো পরমাণু যদি হয়ে থাকে, তাহলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। তাহলে এখন তোমরাই বলো, একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যদি 5টা প্রোটন থাকে, তাহলে বাইরের শক্তি স্তরে নিশ্চয়ই 5টা ইলেকট্রন থাকবে। এখান থেকে যদি আমরা দেখাই, তাহলে আমরা এইভাবে দেখাতে পারি যে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকবে 5টা, অর্থাৎ প্রথম শক্তি স্তরে এই যে 2টা ইলেকট্রন এবং বাইরের এই যে শক্তি স্তরটা আছে এখানে মোট 3টা, তাহলে সর্বমোট আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5টা ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে 5টি প্রোটন আর হচ্ছে এখান থেকে পাচ্ছি হচ্ছে 5টি ইলেকট্রন। এখন যদি আমরা একটু খেয়াল করি, যেহেতু আমরা এখানে দেখতে পেলাম যে প্রত্যেকটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 10⁻⁻19 কুলম্ব, তাহলে 5টা প্রোটনের চার্জ হবে আমাদের এখানে, 5টি প্রোটনের চার্জ হবে 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। অপরদিকে যদি আমরা, এটা ছিল আমাদের হচ্ছে 5টি প্রোটনের চার্জ, 5 প্রোটনস। আর যদি 5টা ইলেকট্রন দেখি আমরা, তাহলে 5টা ইলেকট্রনের চার্জ হবে আমাদের এখানে 5 ইন্টু -1.6 ইন্টু 10⁻⁻19
কুলম্ব। কারণ প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে এরকম ঘটনা ঘটছে। তাহলে এখন তোমরাই বলো যে 5টা প্রোটনের যে চার্জ আছে, 5টা ইলেকট্রনের চার্জ, যেহেতু একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ পরস্পর সমান ও বিপরীত, তাহলে 5টা প্রোটনের চার্জ আর 5টা ইলেকট্রনের চার্জও পরস্পর সমান এবং বিপরীত হবে। তাহলে আমরা যদি এখন হিসাব করি যে এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে কয়টা ধনাত্মক চার্জ আছে, বাইরের শক্তি স্তরেও কি সমান সংখ্যক ঋণাত্মক চার্জ নেই? অবশ্যই সমান। শুধু এই ক্ষেত্রেই না, যদি অন্য কোনো বড় পরমাণু নেই যেখানে দেখা যাচ্ছে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে 30টা প্রোটন এবং বাইরের শক্তি স্তরে 30টা ইলেকট্রন আছে, তাহলে সেই ক্ষেত্রে 30টা প্রোটনের চার্জ এবং 30টা ইলেকট্রনের চার্জ পরস্পর সমান হবে। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে মোট চার্জ আর বাইরের শক্তি স্তরে মোট চার্জের পরিমাণ পরস্পর সমান এবং বিপরীত। তাহলে আমরা এখান থেকে যদি হিসাব করি, তাহলে এই দুটো চার্জ যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে এই প্লাস চার্জ আর মাইনাস চার্জ পরস্পর কাটাকাটি হয়ে আমরা কিন্তু এখানে শূন্য পাই। এইভাবে আসলে কি হয়, একটা পরমাণুর মধ্যে যেহেতু নিউক্লিয়াসের মোট চার্জ আর বাইরের শক্তি স্তরে মোট চার্জের পরিমাণ সমান এবং বিপরীত, তো এই দুটি চার্জ কাটাকাটি হয়ে পরমাণুটা আসলে আধান নিরপেক্ষ অবস্থায় থাকে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের খ নম্বর অনেক সময় আসতে পারে যে পরমাণু আধান নিরপেক্ষ ব্যাপারটা ব্যাখ্যা করো। তখন তোমাকে বলতে হবে যে পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, বাইরের শক্তি স্তরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে, এবং আমরা জানি প্রোটন এবং ইলেকট্রনের চার্জ পরস্পর সমান ও বিপরীত। এই কারণে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মোট চার্জ এবং বাইরের শক্তি স্তরের মোট চার্জ হয় সমান এবং বিপরীত। এই কারণে এই চার্জগুলা পরস্পর কাটাকাটি হয়ে যায় এবং পরমাণুটা আধান নিরপেক্ষ অবস্থায় বিরাজ করে। তো মৌলিক কণিকা সমূহের চার্জ নিয়ে আলোচনা শেষে আমরা এখন মৌলিক কণিকা সমূহের ভর সম্পর্কে আলোচনা করব। তো ভর নিয়ে কথা বলতে গেলে আমাদের এই 3টা মৌলিক কণিকারই ভর সম্পর্কে আগে জানতে হবে, তারপর কোনটার কিরকম প্রাধান্য, কোনটা সম্পর্কে কোনটা কত বেশি সিগনিফিকেন্ট সেই বিষয়টা আমরা নিয়ে পরে কথা বলবো। তো এই ক্ষেত্রে আমরা আগে প্রোটনের ভর জেনে নিই। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। অপরদিকে ইলেকট্রনের ভর হচ্ছে 9.31 ইন্টু 10⁻28 গ্রাম। ওকে, তো এখান থেকে দেখা যাচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় কাছাকাছি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডান দিকে 10⁻24, এখানে 10⁻24 অর্থাৎ সমান। বাম দিকে এসে আমরা দেখতে পাচ্ছি প্রোটনের ক্ষেত্রে 1.673 আর নিউট্রনের ক্ষেত্রে হচ্ছে 1.675, অর্থাৎ খুবই কাছাকাছি মান। আপেক্ষিকভাবে আসলে প্রকৃতপক্ষে দুইটা মানকেই 1 ধরা হয়, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আর এখানে দেখো ইলেকট্রনের ভর হচ্ছে 9.31 ইন্টু 10⁻28 গ্রাম, অর্থাৎ এগুলো হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা, অনেকখানি আলাদা আসলে। তো এই ক্ষেত্রে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে এখানে 1.67, এখানে 1.67 আর এখানে 9.31, অর্থাৎ এই সংখ্যাটা হয়তো অনেক বড়। তোমরা যদি একটু ডান দিকে খেয়াল করো, এখানে আছে হচ্ছে 10⁻24 আর এখানে আছে 10⁻28, অর্থাৎ তুলনামূলকভাবে প্রকৃতপক্ষে ইলেকট্রনটা নিউট্রন এবং প্রোটনের চেয়ে অনেক হালকা। যদি আমরা অ্যাকুরেটলি বলতে চাই তাহলে বলতে হয় ইলেকট্রন প্রোটনের চেয়ে প্রায় 1838 গুণ হালকা। বুঝতে পারছো যে এটা আসলে কত গুণ কম বেশি? 1838 মানে প্রায় 2000 গুণ কম বেশি। তো আমরা যদি তোমার হাতে যদি আমি একটা 1 কেজি ভরের বস্তু দিই, তোমার কাছে নিশ্চয়ই ভারী লাগবে। তো 1 কেজি ভরের বস্তুর তুলনায় যদি আমরা প্রায় 2000 গুণ হালকা একটা বস্তু তোমার হাতে দিই, তোমার কাছে কিন্তু ওটা কোনো ভরই মনে হবে না, অর্থাৎ ওই ভরটাকে আমরা গ্রাহ্যই করছি না। এই ক্ষেত্রে আসলে তাই করা হয়, যেহেতু নিউট্রন এবং প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর প্রায় 1838 গুণ হালকা, এই জন্য এই ভরটাকে আমরা আপেক্ষিকভাবে 0 ধরে নিই, মানে ইলেকট্রনের ভরটাকে আমরা অগ্রাহ্য করি, ইগনোর করে থাকি। তো আমরা যখন পরমাণুর ভর হিসাব করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু প্রোটন এবং নিউট্রনের ভর দুইটাকে যোগ করে একটা পরমাণুর ভর বের করে ফেলতে পারবো। সেই ক্ষেত্রে ইলেকট্রনের ভর যেটা আছে এটা খুবই নগণ্য, এটাকে আমরা কাউন্ট করব না। যদিও ভর আছে, এটা অস্বীকার করা যাবে না, তবে ভর আমরা যেহেতু অনেক ছোট একটা মান, এটাকে আমরা ইগনোর করে যেতে পারি। আমরা ভর নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র এই প্রোটন এবং নিউট্রনের ভর দুইটাকে যোগ করে একটা পরমাণুর ভর বের করে ফেলতে পারবো। তো এই অধ্যায়ের বেসিক যে টপিকগুলো ছিল, যেমন হচ্ছে পরমাণুর গঠন, তারপরে মৌলিক কণিকা সমূহের ভর, পরমাণুর সংকেত, তারপরে যৌগের প্রতীক, সংকেত ইত্যাদি বিষয় নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা শেষ করলাম। এই অধ্যায়ে যদি এই টপিকগুলো সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন এসে থাকে মনের মধ্যে বা বুঝতে সমস্যা হয়, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়াও আমি আশা করি এই অধ্যায়ের আলোচিত টপিকগুলো নিয়ে এখন পর্যন্ত যে কটা আলোচনা হয়েছে সেগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক পরমাণুর দুটি মডেল, রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে তুমি নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।